আমরা সবাই আদিবাসী না হয়ে যদি অধিবাসী হই বাংলাদেশে, তাহলে এখানে সমাধান। বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে বসবাসকারী সকল নাগরিকের পরিচয় হবে বাংলাদেশী। স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের পর বাংলাদেশে পুনরায় শুরু হয়েছে আদিবাসী বিতর্ক। বাংলাদেশের গলার কাটার মতো আটকে থাকা এই ইস্যুটি সম্প্রতি সময়ে আবারও সামনে এসেছে। বাংলাদেশের নতুন সরকার গঠিত হয়েছে মাত্র কয়েক মাস হলো, আর এর মধ্যেই আদিবাসী ইস্যুর মতো একটা অত্যন্ত সংবেদনশীল এবং বিতর্কিত বিষয় আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে পাহাড়িরা বলছে এটা তাদের একটা অধিকার এবং পরিচয় পাওয়ার লড়াই, অন্যদিকে কেউ কেউ মনে করতেছে এই ইস্যুর মাধ্যমে বাংলাদেশকে পুনরায় অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এমনকি কেউ কেউ তো বাংলাদেশের অখণ্ডতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাহলে এখন প্রশ্ন হলো, কোনটা সঠিক? এটা কি শুধুমাত্র পাহাড়িদের একটা পরিচয়ের প্রশ্ন, নাকি বাংলাদেশকে অস্থিতিশীল করার নতুন একটা ধান্দা? চলুন আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। ওদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের উপরে আপনি আপনার রাষ্ট্রের অধিকার হারাবেন। চলুন প্রথমে একটু সংবিধান ঘেঁটে দেখা যাক। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সংবিধান কি আদিবাসী নামে আলাদা কোনো নাগরিক পরিচয় স্বীকার করে, উত্তর হলো না। বাংলাদেশের সংবিধানে আদিবাসী নামে আলাদা কোনো সাংবিধানিক নাগরিক পরিচয় নেই। সংবিধানের ৬ অনুচ্ছেদে নাগরিকদের পরিচয় বাংলাদেশী হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে এর মানে এই নয় যে পাহাড়ের মানুষদের আলাদা কোনো জাতিগত পরিচয় নেই, বরং সংবিধানের ২৩-এর ক অনুচ্ছেদে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী এবং দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার কথা বলা হয়েছে। অর্থাৎ চাকমা, মারমা, ত্রিপুরা অথবা অন্য কোনো জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি অথবা জাতিগত পরিচয় থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় পরিচয়ের বেলা তারা বাংলাদেশের নাগরিক, অর্থাৎ বাংলাদেশী। আর ঠিক এই জায়গা থেকেই এই বিতর্কটা শুরু। পাহাড়ের লোকজন বলছে যে না ভাই, আমাদের শুধু বাংলাদেশি পরিচয় দিলে হবে না, আমাদেরকে এর পাশাপাশি আদিবাসী হিসেবেও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, যেটা এ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকারই দিতে রাজি হয়নি। এত বছর পরও তাদেরকে এই স্বীকৃতি না দেওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। তবে এর মূল কারণ হলো তাদের এই দাবি শুধুমাত্র আদিবাসী পরিচয়ের দাবি নয়, বরং এর আড়ালে তারা উত্থাপন করেছে আরও বেশ কিছু ভয়ানক পয়েন্ট। প্রথমত, ভূমির অধিকার। পাহাড়ের কিছু জনগোষ্ঠীর দাবি, তারা যে জমিতে বাস করতেছে সেটা তাদের পূর্বপুরুষদের ব্যবহৃত জমি, এবং এই জমির প্রকৃত মালিক তারাই, এবং তারাই শুধুমাত্র এখানে থাকতে পারবে, অন্য কোনো বাঙালি সেটেলার এখানে থাকতে পারবে না। क्या? ये क्या बक रहे हो मादरचोद? দ্বিতীয়ত, রাজনৈতিক অধিকার এবং স্বায়ত্তশাসন। তাদের দাবি অনুযায়ী পাহাড়ে স্বায়ত্তশাসন চালু করতে হবে, এবং প্রশাসন এবং পাহাড় সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে শুধুমাত্র স্থানীয় প্রতিনিধির হাতে, অর্থাৎ পাহাড়িদের হাতে। তৃতীয়ত, তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতিগত পরিচয়কে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। চতুর্থত, ১৯৯৭ সালে হয়ে যাওয়া পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে হবে। আদিবাসী আমাদের স্বীকৃতি দেওয়া, আদিবাসীদের ভূমিগুলো বেদখল করা হয়, তো এর জন্য একটা ভূমি কমিশন আর মন্ত্রণালয়ে আমাদের জন্য যদি একটা সিট, আরও 11টি দাবি আছে, আপনারা তা তো দেখতেই পাচ্ছেন। এইসব দাবি শোনার পর অনেকে মনে করতে পারেন এটা কি মামুর বাড়ির আবদার নাকি। আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যদি সরকার সত্যি এই বিষয়গুলো মেনে নেয়, তাহলে পাহাড়ের উপর কি রাষ্ট্রের আদৌ কোনো নিয়ন্ত্রণ থাকবে? আমার তো মনে হয় না। এবার চলুন একটু অতীত ইতিহাসে ফিরে যাওয়া যাক। পাহাড়ে সংঘাত বন্ধ করার লক্ষ্যে ১৯৯৭ সালে একটি শান্তি চুক্তি করা হয়। সেই চুক্তির মাধ্যমে সরকারের সঙ্গে পাহাড়ের PCJSS বাহিনীর একটি দীর্ঘ সশস্ত্র সংঘাতের সমাপ্তি ঘটে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, সেই চুক্তির প্রায় ৩ দশক পার হলেও পাহাড়ে কিন্তু এখনো অস্ত্রের ঝনঝনানি বন্ধ হয়নি। আর এর মূল কারণ হলো, PCJSS বাহিনী এই শান্তি চুক্তি মেনে নিলেও অন্য পক্ষরা কিন্তু এটা মেনে নেয়নি। এমনকি এই শান্তি চুক্তির পর পাহাড়ি রাজনীতির মধ্যেই তৈরি হয় বড় বিভাজন। এই শান্তি চুক্তির বিরোধিতা করে UPDF এর মতো সশস্ত্র সংগঠনগুলো সামনে আসতে শুরু করে। এর ফলে সরকারের সাথে সংঘাতের পাশাপাশি পাহাড়ি গোষ্ঠীগুলো নিজেদের মধ্যেই বড় সংঘর্ষে লিপ্ত হয়। তাছাড়া সাম্প্রতিক সময়ে কুকি চিন অথবা KNF এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থান এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দেখুন, শেষ পর্যায়ে এসে একটা কথাই বলবো, আদিবাসী এই ইস্যুটা বাংলাদেশ সৃষ্টির শুরু থেকেই ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই ইস্যুটা এত সহজেই সমাধান হবে না। তাছাড়া এই আদিবাসী ইস্যুটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আমাদের কিছু প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। এখন দেখার বিষয়, বাংলাদেশের নতুন BNP সরকার মাত্র ৬ মাসের মাথায় এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করে। এখন আপনার কি মনে হয়,
পাহাড়িদের দাবিগুলো কি পূরণ করে দেওয়া উচিত? পাহাড়কে কি একটা আলাদা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা উচিত? নাকি বাংলাদেশের নিরাপত্তা এবং অখণ্ডতা বজায় রাখার জন্য সরকারকে খুব সাবধানতার সাথে এই বিষয়টা ডিল করা উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।